গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে ভোর 4টে আর হঠাৎ করেই প্ল্যান, আর আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বেশি অপেক্ষা করাবো না, আমরা যাচ্ছি দীঘাতে। মাত্র একদিন ছুটি রয়েছে, আগামীকাল অফিস, তো সেই কারণে তাড়াহুড়োতে এটাই একমাত্র মনে হলো কাছের ডেস্টিনেশন। আর জগন্নাথ মন্দির হওয়ার পর তো দীঘা যাওয়া হয়নি, তো সেই কারণে আমরা সব পরিবারে মিলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এখনো ভোরের আলো ফোটেনি, তো যেতে যেতে দেখাচ্ছি আর কারা যাচ্ছে আমাদের সঙ্গে। এই যে আমাদের সঙ্গে কারা যাচ্ছে, ন্যানোর আর আমার সেম জিন্স। গতকাল রাতে প্রায় 12টার সময় শো করে ফিরেছি, তারপরে প্ল্যান, আর এদিকে ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। হ্যাঁ, এরকম হুটহাট প্ল্যানগুলোই বোধহয় সাকসেসফুল হয়। বহুদিন ধরে ভাবছিলাম একটু কাছে পিঠে কোথাও ঘুরতে যাব, কিন্তু বলা বাহুল্য দীঘায় যাব সেটা ভাবিনি, কারণ দীঘা আমার কোনো কালেই পছন্দের জায়গা নয়। আর আমি বরাবরই একটু শান্তিপ্রিয় মানুষ। সারা দিন এত অফিস কাচারি করে, প্রোগ্রাম করে, ক্লাস করিয়ে এত ব্যস্ততার পর ঘুরতে যাওয়াটা মনে হয় একটু নিরিবিলি কোথাও গেলেই ভালো হয়, কিন্তু দীঘা সেটা একেবারেই আমার পছন্দের জায়গা নয়। কিন্তু কথায় বলে না, কপাল তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে তোমায় যেতেই হবে। তাই চলে আসলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে, কারণ অত তাড়াতাড়ি ট্রেনের বুকিং পাওয়া তো সম্ভবই নয়। আর ট্রেনের যা অবস্থা, তাহলে কবে দীঘা পৌঁছাতাম সেটাও আমরা জানি না। রাজু অফিস থেকে চলে এসে আমাদের জন্য ওয়েট করছিল, আর বাসে ওঠার আগে 1 কাপ চা দিয়ে শুরু হলো আজকের দিনটা। এদিকে আগের দিনও রাত্রেবেলা শো করেছি, আর তার আগের দিন সারা রাত জেগে ঋষরাতে জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি। তাই বাসে উঠে ঘুমানো ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। 2 রাত না ঘুমিয়ে আমরা নাকি ঘুরতে যাচ্ছি, ভাবা যায়? হ্যাঁ, ভাবা তো অনেক কিছুই যায়। এইটুকুনি মনের জোর আর ইচ্ছা না থাকলে বাড়িতেই বসে থাকতে হবে। একটা বিশাল বড় ঘুম দিলাম, আর ঘুম থেকে উঠে দেখলাম বাকি সবাই ঘুমোচ্ছে। আমার ঘুম ভেঙে গেছে। ততক্ষণে আমরা প্রায় দীঘা পৌঁছে গেছি। সকাল 6টা 10-এ বাস ছেড়েছে, আর প্রায় 10:30টার মধ্যে আমাদের দীঘা পৌঁছিয়েও দিয়েছে। এদিকে জানলার দিকে তাকিয়ে দেখি এত সুন্দর বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দির, যেখানে আমরা আগামীকাল আসবো। আজকে এখানেই একটু ঘোরাঘুরি করব। চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল নিউ ইউনিক ইন। এটা আগে থেকেই বুকিং করা ছিল, সেই কারণে কোনো অসুবিধা হয়নি। ভীষণ সুন্দর সাজানো গোছানো, সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আর ঢোকার সঙ্গে সঙ্গেই এত সুন্দর একটা ঠাকুরের আসন করা রয়েছে, সিংহাসন। আমরা বসলাম, আর চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে ছিল একটা লস্যি, আর এদিকে আমি সমস্ত ডকুমেন্টস চেক আপ করিয়ে সমস্ত ফর্মালিটিগুলো করে নিচ্ছিলাম। তারপর লস্যিতে একটা চুমুক দিয়ে মনটা শান্ত হলো। সকালটা কিন্তু সুন্দরভাবে শুরু হলো। আর হোটেলটাকে তোমরা দেখতেই পাচ্ছ, বাইরেটা ভীষণ সুন্দর, আর মেন আকর্ষণ সুইমিং পুল, যেখানে চান করার জন্যই আমরা এসেছি। দীঘায় এসে সমুদ্র স্নান আর হয় না, সেসব ছোটোবেলাকার গল্প ছিল। আর এই হচ্ছে হোটেলের একটা রুম। এই রুমটায় রাজু আর তোতা ওরা থাকবে, আর পাশেই আমাদের রুমটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই চলো। ভীষণ ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা, আমার তো বেশ পছন্দ হয়েছিল। কারণ মাঝরাতে বুকিং করে এর থেকে বেশি ভালো রুমের আশা আমরা কেউই করিনি। তবে সত্যি বলতে কি, সুন্দর সাজানো গোছানো, পরিপাটি, পরিষ্কার একটা ঘর। আর আসার সঙ্গে সঙ্গেই বিছানাতে চিৎপটাং হয়ে শুয়ে পড়া আমি। কিন্তু না, শুয়ে থাকলে চলবে না, আমাদের রেডি হতে হবে, কারণ একটুও সময় আমাদের হাতে যে নেই। হাতে মাত্র একটাই দিন, আর একটা দিনেই আমাদের যা আনন্দ করার করে নিতে হবে। একটু পরেই কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আমাদের প্রথম গন্তব্য উদয়পুর। না, উদয়পুর জায়গাটাও আমার সেরকম পছন্দের একদমই নয়, কিন্তু কিছু করার নেই। এসেছি যখন, এখানকার 4-5টা ঘুরে তো একবার যেতেই হবে, তা না হলে হোটেলেই বসে থাকতে হয়। সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের দীঘার উদয়পুর বিচের উদ্দেশ্যে। রাস্তাটা বেশ সুন্দর, হালকা হালকা ওয়েদারটা ঠান্ডাও ছিল। পৌঁছে গেছি এখানে, আর এসেই সবার আগে একটু পেট পুজো করে নিতে হবে, কারণ সকাল থেকে কারোরই কিছু খাওয়া হয়নি। উদয়পুর বিচের সামনে এই হোটেলটায় অনেক রকম খাবার ছিল, যে যার পছন্দের মতো আমরা খাবার অর্ডার করেছিলাম। এখানে ছিল ঘুগনি মুড়ি, আলুর পরোটা, ম্যাগি, পেটাই পরোটা, সবার পছন্দের সব রকমের খাবার। আমি টাকা নেব না, তুমি আগে তাড়াতাড়ি খাও। ইয়াম্মি দেখো, আন্টিরা বলে গেছে ভালো তো, খুব সুন্দর। আর বলা বাহুল্য প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ সুস্বাদু ছিল।
কারণ খিদের পেটে সব কিছু খেতেই ভালো লাগে। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সোজা চলে আসলাম উদয়পুর বিচে। দেখতে পাচ্ছ সেরকম ভিড় নেই, কিন্তু যেই ভিড়ের ভয়ে আমরা এখানে আসতে চাই না, এবং পরিবেশটাও খুব একটা ভালো নয় ফ্যামিলি নিয়ে আসার জন্য, কিন্তু গিয়ে দেখলাম যে না, মোটামুটি ফাঁকাই রয়েছে, কারণ একদম একটা অফ টাইমে আমরা এসেছিলাম। আর আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এনার বালিতে খেলনা শুরু হয়ে গেছে। এটুকুই ওদের আনন্দ, কারণ আমাদের ব্যস্ততার সঙ্গে সঙ্গে ওকেও সময় দেওয়া হয় না, তাই একটা দিন পরিবারের সবাই একসঙ্গে, এটুকুই আনন্দের। আর এখানে আসবো অথচ মাছ ভাজা খাবো না, পেটের অবস্থা কি হবে জানি না, তবে এই খাবারগুলো খাওয়া কিন্তু ছাড়া যাবে না। এদিকে বালিতে উনি নিজের নামটা কত সুন্দর করে লিখে আমাকে দেখাচ্ছে, কত রকম কিছু অনুভূতি। ছোট্টটি যখন এসেছিল তখন কোলে নিয়ে এসেছিলাম, এখন সে গোটা বিচে দৌড়ে বেড়াচ্ছে। তার সঙ্গে এরকম ঝাল ঝাল কাঁকড়া, চিংড়ি মাছ, অনেক কিছু খাবারে নিয়েছিলাম। এগুলোই আমাদের খাবার, অন্য কিছু খাবারের দিকে আমাদের আর নজর নেই, কারণ দীঘায় আসবো, উদয়পুরে আসবো, মাছ ভাজা খাবো না সে কি আর হয়। তাই মন প্রাণ ভরে এ সমস্ত কিছু খেলাম, কিন্তু পেটের অবস্থা কি হবে সেটা ভগবানই জানে। উদয়পুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম হোটেলে। আর আমাদের মেন উদ্দেশ্য সুইমিং পুলে এসে ঝাঁপাবো, এবং সত্যিই ঝাঁপিয়েছি। তোমরা দেখতে থাকো ঠিক কি কি করেছিলাম। মানুষ ঘুরতে গিয়ে বাচ্চা হয়ে যায়, আমাদের অবস্থাও তাই হয়েছিল। এত আনন্দ, ওই বাঁধা গরু ছাড়া পেলে যা হয়, যদিও আমরা বাধা থাকি না, নিজেদের কাজে কর্মে ভীষণ ব্যস্ত থাকি, আর ওই ব্যস্ততা কাটিয়ে এই অনাবিল আনন্দ, যেখানে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, শুধুই কিছুটা সময় নিজেদের মতন করে উদযাপন করা, এটুকুই থেকে যাবে। আর এটাই আমাদের কাছে অক্সিজেন। এক রাশ অক্সিজেন নিয়ে বাড়ি ফিরবো, যাতে পরবর্তী কাজগুলো আবার মন দিয়ে করতে পারি। আমরা এটা করতেই কিন্তু ঘুরতে গেছিলাম। মাত্র একদিনে দীঘা বোধহয় আমাদের মতো পাগলরা ছাড়া আর কেউ যায় না। তবে সত্যি কথা বলতে বাড়ি থেকে বেরোনোটা ছিল আমাদের মূল উদ্দেশ্য, আর সেই কারণেই বেরিয়ে পড়েছিলাম। জীবনের শেষ দিন পর্যন্ত এটুকুই থেকে যাবে, এটুকু আনন্দ, এটুকু মজা। জানি না ভবিষ্যতে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন আর এই আনন্দ করার শখটা থাকবে কিনা। তাই কম বয়স থাকতেই, হাতে পয়সা কড়ি কম থাকতেই, ঠিক এই কারণেই বোধহয় আমাদের ঘুরতে যাওয়া উচিত। কারণ এরপরে ইচ্ছা থাকলেও বয়স থাকবে না, পয়সা থাকলেও সময় থাকবে না। তাই এখনের শখটা এখন মিটিয়ে নেওয়ার ভীষণ প্রয়োজন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে টেনে ঘুম দিয়েছিলাম, কারণ আমরা প্রত্যেকেই প্রায় 2 রাত জাগা। আর এদিকে এখন সন্ধে হয়ে গেছে, একটু রেডি শেডি হয়ে বেরোলাম সি বিচের দিকে, কারণ সকাল থেকে তো সেদিকে যাওয়া হয়নি, মানে দীঘার সি বিচে যাওয়া হয়নি। তাই হোটেল থেকে বেরিয়ে আমরা এখন পায়ে হেঁটে প্রথমে যাব ঢেউসাগরে, যেখানে একটা সুন্দর পার্ক আছে বাচ্চাদের জন্য। যদিও বা এর আগে আমি কখনো ঢেউসাগর যাইনি, আমি দেখেছি বটে, তবে ইচ্ছা হয়নি। কিন্তু আমার ছানার জন্য ঢেউসাগরতে এবার যেতেই হবে। যাওয়ার আগে 1 কাপ চা দিয়ে শুরু হলো। আমাকে যতবার দেখবে ততবারই ভাববে এখানে সারাদিন চাই খায়। আসলে সত্যি, চা ছাড়া আমি জীবনে কিছু চিনি না। আমাকে খেতে না দিলেও হবে, কিন্তু সময় সময় চা না দিলে আমার শরীর অসুস্থ হয়ে যায়। যাই হোক, টিকিট কেটে ঢুকে পড়লাম ঢেউসাগর পার্কে। আর এখানে ঢুকে বুঝলাম যে না, সকালে উদয়পুর যতটা ফাঁকা ছিল একদমই সেটা নয়। দীঘায় গিজগিজ করছে লোক, প্রচুর লোক। এত লোক যে ছুটি কাটাতে এসেছে ভাবাই যায় না। আমার আশঙ্কা সত্যি হলো, এত লোকের ভিড়ে আমি হাঁপিয়ে গেলাম।
তাই তাড়াতাড়ি করে পুরো পার্কটা একটু ঘুরে দেখে নিলাম। আর সুন্দর করে সাজানো গোছানো, যারা ঘুরতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা ভীষণ সুন্দর একটা জায়গা। তবে যারা আমার মতো নিরিবিলি শান্ত পাহাড় পছন্দ করেন তাদের এই জায়গা কখনোই ভালো লাগবে না, আমি এটুকুও গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি। তবে হ্যাঁ, পাহাড় ভালোবাসি বলে মাঝে মাঝে যে সমুদ্রে যাব না তা কি করে হয়। জীবনে প্রথম সমুদ্রই দেখেছিলাম, তাই পুরাতন প্রেম কখনো ভুলতে নেই। মাঝে মাঝে স্মৃতির পাতায় সেটাকেও ঝালিয়ে নিতে হয়। আমার অবস্থাও সেই রকম। আর এদিকে ছানা পেয়ে গেছে একটা দোলনা, কচ্ছপের ওপর বসে উনি একটু দুলেও নিলেন। তারপরে এই যে ছানা একা কেন, ছানার মাও তো ঘুরতে এসে ছানাই হয়ে গেছিল, তাই তার সঙ্গে আমিও একটু দোলনায় দোল খেয়ে নিলাম। এতটা পার্কে হাঁটাহাঁটি করে প্রত্যেকে ক্লান্ত, তাই এবার পার্ক থেকে বেরিয়ে একটু সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেওয়া, একটু সমুদ্রকে কাছ থেকে দেখব। কিন্তু না, যা ভিড় ছিল, সমুদ্রের বসার মতো জায়গা বা সুযোগ কোনোটাই হয়নি। আর এদিকে এই যে রিমোট কন্ট্রোল গাড়িগুলো ছিল, সেগুলো ওনার চড়ার খুব ইচ্ছা। সচরাচর এই সমস্ত বায়নাও করে না। আর আমাদের মতো মফস্বল এলাকায় কোনো শপিং মলেও এই ধরনের গাড়িতে চড়ার সুযোগ ওদের হয় না। তাই ভাবলাম এতদিন পর যখন এসেছি ওকে একটু চড়িয়ে দেওয়াই যাক, ও খুশি আমরাও খুশি। এদিকে দীঘা মানেই এত সুন্দর সুন্দর সব মাছ, কিন্তু খেতে সত্যি ভয় লাগছিল। সকালে এত কিছু খেয়েছি, তাই ওসব না ভেবে মন দিলাম মোমোতে। মোমোয় কোনো ক্ষতি নেই, তাই মোমো অলওয়েজ আমার পছন্দের খাবার। কিন্তু না, বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারিনি। একটা বড় দেখে চিতল মাছ অর্ডার করেই দিলাম। দেখেই কিন্তু লোভ লাগছে। আর তারপর দীঘায় এলে যেটা খেতেই হবে, কোয়ালিটি ওয়ালসের এই আইসক্রিমগুলো আমার ভীষণ পছন্দের। আমার একার কেন, আমাদের সবার পছন্দের। আমরা সবাই মিলে তাই দুটো আইসক্রিম কিনে ভাগাভাগি করে খেলাম। অনেক রকমের ফ্লেভার ছিল এবং খুবই খুবই সুস্বাদু বলা বাহুল্য। এটা ভীষণ পছন্দের একটা জিনিস। আইসক্রিম খেয়ে মন শান্ত করে আবার চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম, কারণ এরপর অনেকটাই রাত হয়ে গেছে। পরের দিন সকালবেলা উঠে আমরা আবার যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, তারপরেই বাড়ি ফেরা। সময় হাতে এটুকুই। সেই ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই যে আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে আমরা খাবার কিনে খেয়েছিলাম। ভীষণ ভীষণ ভালো খাবার ছিল। তোমরা দীঘা গেলে অবশ্যই এখান থেকে খাবার খেতে পারো। এখনকার মতো এখানেই শেষ করলাম।